আসসালামু আলাইকুম। টেকনিক ইজি এডুকেশন থেকে স্বাগতম জানাচ্ছি। আমি মোহাম্মদ আব্দুল মোমেন জুয়েল। আজকে আমরা সপ্তম অধ্যায় অর্থাৎ অসীম ধারার সংশ্লিষ্ট যে কিছু বেসিক কথা আছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। তো আমরা ধারা সম্বন্ধে সবার মোটামুটি আইডিয়া আছে। ধারা এবং অষ্টম শ্রেণীতে আমরা অনুক্রম নিয়ে আলোচনা করছি। তো ধারা এবং অনুক্রমের এখানে সংজ্ঞাটা দেওয়া আছে। যখন কতগুলো রাশি একটা বিশেষ নিয়মে ক্রমান্বয়ে এমনভাবে সাজানো হয় যে প্রত্যেকটি রাশি পূর্বের এবং পরের রাশির সাথে কিভাবে সম্পর্কিত সেটা আমাদের জানা যায় এবং সেভাবেই সাজানো থাকে। তো এখন পূর্বের এবং পরের রাশি আমরা দুই একটা উদাহরণে যাই। এখানে আমার যে চারটা উপরে নিচে দুইটা আমাদের দেওয়া আছে, এগুলাও একটা আমাদের অনুক্রম দেওয়া আছে। এখানে যদি আগের ভাষাটাই বলি, মানে এখানে প্রত্যেকটা পদ একে অন্যর সাথে কী ধরনের একটা কমন বৈশিষ্ট্য তারা মেনে চলবে। প্রত্যেকটা রাশি একে অপরের সাথে সম্পর্কিত থাকবে একটা কমন বৈশিষ্ট্য নিয়ে। তো এই বৈশিষ্ট্যটা কেমন? যেমন এখানে দেওয়া আছে 3, 5, 7, 9। এখানে আমরা বৈশিষ্ট্যটা কি দেখতে পাচ্ছি? যেটা 2, 2 করে বৃদ্ধি পাচ্ছে। অন্যভাবে বলা যায় প্রত্যেক পদটা 2 বৃদ্ধি পাচ্ছে। 3 দিয়ে শুরু হয়েছে। আমাদের দ্বিতীয় যে নিচে আরেকটা লাইন আছে, এখানেও এটা আমাদের 3 দিয়ে শুরু হয়েছে, কিন্তু এরা কি হয়েছে? ওরা 2 গুণ করে, 3 এর সাথে 2 গুণ করে 6 হয়েছে, 6 এর সাথে 2 গুণ করে 12 হয়েছে, 12 এর সাথে 2 মাল্টিপ্লাই করলে 24 হয়েছে। এই যে আমাদের সম্পর্কটা আমরা এটা আইডেন্টিফাই করতে পারছি যে এইখানে যে পদগুলো দেওয়া আছে এরা সাজানো আছে এবং একে অপরের সাথে কিভাবে সম্পর্কিত আছে সেটা আমরা ব্যাখ্যা করে বলে দিতে পারছি। এবং এই 3, 5, 7 এরা যেভাবে নিজেদের মধ্যে সম্পর্কিত আছে একই সম্পর্ক মেনটেন করে চলে 5, 7, 9, মানে ওরা সবগুলো একই শর্ত নিল। তাহলে প্রথম শর্ত কি? এরা 2 করে বৃদ্ধি পাচ্ছে, অনেক সময় হ্রাসও পায়। এখানে 2 গুণ করে বৃদ্ধি পাচ্ছে, 2 গুণ করে, গুণ হচ্ছে এখানে আমাদের ভাগ আকারেও বৃদ্ধি পেতে পারে। সেটাই বলে দিল যে কতগুলো রাশি একটা বিশেষ ক্রমান্বয় একটা নিয়ম ফলো করবে যেখানে তাদের সাজানো থাকবে বিশেষ নিয়মে, এবং সেই নিয়মটা একটা নিয়মই তারা সবাই ফলো করবে। তো এই যে সাজানো একটা সেট থাকবে, পদের সেট থাকবে, সেটাকে আমরা বলে নিচ্ছি অনুক্রম। তো অনুক্রম একটু পরে আমরা যখন ধারা বলবো, ধারা অনুক্রম একই সাথে বলি। কোনো অনুক্রমের পদগুলো পরপর যদি যোগ চিহ্ন যুক্ত করলে যা পাওয়া যায় সেটাকে আমাদের ধারা বলে। তো ধারাতে আমরা দেখতে পাচ্ছি কি, আমরা পরপর একটা অনুক্রম যেগুলো আছে যোগ করলে তারপর আমরা ধারা পাচ্ছি। তাহলে এখন ব্যাপারটা এরকম হতে পারে না যে আমরা তো ওই ধারার মধ্যে তো মাইনাস দিয়েও তো ধারা দেখছি, যে আমাদের এরকম হতে পারে। ধারাতেও আমরা অনেক সময় মাইনাস দেখতে পাই, যে আমাদের ধারার মধ্যে এরকম কোনো ধারা থাকতে পারে যে আমাদের এইটাই যদি আমরা চিন্তা করি, এখানে কি আসে? এখানে আমাদের এই যে পদগুলো আছে 5 আছে, 5-এর পরে 3, 3-এর পরে 1, 1-এর পরে আমাদের -1, তারপরে যদি আমরা দিই এখানে আমাদের -3। এই যে আমাদের একটা সিকোয়েন্স, একটা অনুক্রম থাকলো। আমরা বললাম কি অনুক্রমের মধ্যে এখানে যেটা বলা আছে, অনুক্রমের মধ্যে যোগ চিহ্ন দিলেই আমাদের ধারা পাওয়া যায়। কিন্তু আমরা এটা দেখছি যে ধারার মধ্যে মাইনাস চিহ্নও থাকে, আমাদের 3, -5, -7 এরকম করেও ধারা হয়। কিন্তু এখানে শুধুমাত্র কিন্তু যোগ চিহ্ন নিয়ে আলোচনা করা আছে। তা আমরা এটা দেখি, এইখানে যে পদগুলো আছে এই পদটাকে আমি যদি লিখি, আমি আপাতত 5টা বাদে আলোচনা শুরু করি। বোঝানোর শুরুতে দিছিলাম যেটা আমাদের 2, 2 করে কমে যাচ্ছে। তাহলে এখানে আমাদের একটা পদ আছে হলো 3, একটা পদ আছে হলো 1, একটা আছে -1, একটা আছে হলো -3। এই সবগুলো পদের মধ্যে আমরা কি করব? এটা একটা অনুক্রম। অনুক্রমের শর্তটা কি? এখানে বলছে কিভাবে সম্পর্কিত। এই সম্পর্কটা কি? এখন সম্পর্ক হলো তারা 2, 2 করে কমে যাচ্ছে। আমাদের বৃদ্ধিও পেতে পারে, হ্রাসও পেতে পারে। তো এই কমে যাওয়ার ক্ষেত্রে আমি এখানে সবার মাঝখানে প্লাস চিহ্ন দিলাম, কারণ এই ধারার শর্ত অনুসারে যে সবগুলো পদের মাঝখানে আমাদের প্লাস চিহ্ন থাকবে। তো যেহেতু এখানে পদগুলো আবার মাইনাস সাইন ছাড়া ছিল, তো এই দুইটাকে আমি বোঝার সুবিধার্থে আমি ব্র্যাকেট দিলাম। এবার তাহলে কি হলো? প্রত্যেক পদের মধ্যে প্লাস চিহ্ন দিলে এটা ধারা হয়ে গেল। এখন এটাকে লিখতে পারি 3 + 1 -1 -3। এই যে আমাদের ধারাটা তৈরি হলো, এখানে আমাদের প্লাস মাইনাস দুইটা দিয়ে তৈরি হলো, অর্থাৎ মাইনাস হলেও সেটাও ধারা হয়। কিন্তু ওইখানে আমাদের কনফ্লিক্ট হওয়া যাবে না যে অনুক্রমের মধ্যে আমাদের শুধু প্লাস চিহ্নই থাকা লাগবে। এটা সম্পর্কটা প্লাস চিহ্ন থাকতে হবে, কিন্তু পদ যদি কখনো ঋণাত্মক হয়ে যায় তখন প্লাস মাইনাস মিলে তখন আমাদের এরকম মাইনাস সিকোয়েন্স একটা ক্রিয়েট করে। তার মানে শর্ত যেটা হলো মাঝখানে প্লাস চিহ্নে থাকতে হবে, যে এইখানে প্লাস চিহ্ন থাকতে হবে, ব্যাপারটা তা না। প্লাস চিহ্ন ব্যবহার করা হয়েছিল, কিন্তু পরবর্তীতে এই যে এইরকম কোনো একটা পদ ছিল প্লাসে মাইনাসে মাইনাস হয়ে গেছে। তাহলে অনুক্রমগুলো আমরা মাঝখানে প্লাস চিহ্ন দিলে আমরা ধারা পাবো। এখন আরও কিছু উদাহরণ দেখি। এখানে অনুক্রমের আমাদের একটা অনুক্রম দেওয়া আছে, এখানে আমাদের দেওয়া আছে হাফ, 1/2 1/3 1/2 1/2 1/2 টু দি পাওয়ার 3 2 টু দি পাওয়ার 4 এইভাবে দেওয়া আছে। এখানে বলা আছে যে অনুক্রমের সাধারণ পদ নিয়ে আলোচনা করা আছে। সাধারণ পদগুলো বলতে কি বোঝায়? এমন একটা আমরা চলক ব্যবহার করব, একটা রিপ্রেজেন্টেশন দিব, যে একটা রিপ্রেজেন্টেশন দিয়ে আমরা বলে দিতে পারি এই
তোমার যে বৈশিষ্ট্যটা আছে বা চলকটা আছে, এই চলকের বৈশিষ্ট্যটাকে আমরা ক্রমান্বয়ে পরিবর্তন করলে 1 2 3 ক্রমান্বয়ে পরিবর্তন করলে এই যে অনুক্রমগুলো আছে এই অনুক্রমের আমরা প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল পথ পাবো। যেমন এখানে আমাদের যে অনুক্রমটা আছে এই অনুক্রমে যদি আমি এইখানে এই 1/2n 2 টু দি পাওয়ার n এইটাকে যদি লিখি 1/1 ডিভাইডেড বাই এটা 2 টু দি পাওয়ার 1 মানে এটা হলো 1/2। তার মানে কি হচ্ছে n এর পরিবর্তে সিরিয়াল 1 এর পরিবর্তে 1 দিলে আমরা প্রথম পদটা পাচ্ছি। একইভাবে যদি দেই আমরা 1 ডিভাইডেড 2 টু দি পাওয়ার n এর জায়গায় 2 টু দি পাওয়ার এখানে 3 দেই তাহলে 1/2 কিউব আসছে। আমাদের এখানেও তৃতীয় পদটা 1/2 কিউবে আসছে। তাহলে এইরকম যে কোনো একটা পদ যে পদটা দিয়ে এইখানে যতগুলো আমাদের অনুক্রম বা ধারার যতগুলো পদ আছে সবাইকেই নির্দেশ করে যে এই ফরম্যাটটা ইউজ করে আমাদের প্রত্যেকটা পদ ক্রিয়েট হয়েছে, সেই রকম পদগুলোই হলো আমাদের সাধারণ পদ। তারপর অনুক্রমের আমাদের এইখানে যেমন আরেকটা দেওয়া আছে, তো প্রত্যেকটা অনুক্রমগুলোই আমাদের ইন্ডিভিজুয়াল এক একটা বৈশিষ্ট্য বহন করবে। এখানে যেমন আমাদের সবার উপরেই 1 ছিল, আর নিচের সবার কি আছে, আমাদের নিচের সবার পাওয়ার আমাদের 2 এর পাওয়ার 1 2 3 আকারে চেঞ্জ হচ্ছে, সেটা আমরা দেখে বুঝলাম। তাহলে আমাদের সাধারণ পদ 1/2 টু দি পাওয়ার n। এই জায়গায় একটা আছে, তো এই টাইপের ম্যাথে প্রত্যেকটা ম্যাথ আমাদের কি করতে হবে, যখন আমরা সাধারণ পদ বের করতে নেই আমাকে অবজার্ভ করতে হবে যে এই জায়গায় আমাদের পদগুলো কিভাবে গঠন হয়েছে, কিভাবে পরিবর্তন হয়েছে, একটা পদের সাথে অন্য পদ আমাদের সম্পর্কিত আছে কিভাবে। তো বৈশিষ্ট্যগুলো দেখি, এখানে আমাদের আছে হলো 3, তারপর আছে 1, আমাদের পদ কত 2 আমাদের কমে গেল, পরবর্তীতে আমার আবার একটা -1 আসছে, মানে আরও 2 কমে গেছে, এখানে আরও 2 কমে গেল, ধীরে ধীরে 2 করে কমে যাচ্ছে। তাহলে আমাকে প্রথমে খেয়াল রাখতে হবে যেখানে আমাদের কমে যাচ্ছে সেটাও খেয়াল রাখতে হবে, আবার এমন একটা ফরম্যাট রাখতে হবে যেটা রাখলে আমাদের এটা 3 হয় 1 হয় -1 হয়, এই সাধারণ বৈশিষ্ট্যগুলো মেনে চলে। তো এই যে আমাদের সাধারণ পদটা আছে এখানে আমরা যদি লিখি এখানে 5 - 2 ইন্টু আমরা যদি 2 দেই তাহলে কি হবে, 5 থেকে 4 গেলে আমাদের হয় হলো 1। খেয়াল রেখো আমি n কে রিপ্লেস করছি 2 দিয়ে, মানে এটা হলো দ্বিতীয় পদের জন্য প্রযোজ্য। দেখো এখানে 2 দিলে আমাদের এইখানে যে দ্বিতীয় পদটা 1 আছে সেই 1টাই আমাদের রেজাল্ট আসছে। তো এরকম সাধারণ অনুক্রম বা ধারা সাধারণ পদটা হলো সেটাই যেটা দ্বারা আমরা ডিনোট করতে পারবো যেখানে সিরিয়াল অনুসারে 1 2 3 এর জন্য আমাদের চলকগুলো যদি পরিবর্তন করি তাহলে আমরা এখানে সিরিয়াল অনুযায়ী আমরা এইখানে যে পদগুলো আছে সেই পদগুলোই পাবো। অর্থাৎ এইখানে আমাদের সবসময় কিছু কনস্ট্যান্ট থাকবে, ভেরিয়েবল থাকবে, এক বা একাধিক জায়গায় ভেরিয়েবল থাকবে, বাট একটাই থাকবে। যেমন আমরা এখানে n দিয়ে ডিনোট করছি, তো n এর পরিবর্তে যখন 1 2 3 আমরা চেঞ্জ করছি তখন আমরা ধারাতে গিয়েও 1 নম্বর পদ 2 নম্বর পদ 3 নম্বর পদ এরকম ক্রমান্বয়ে আমরা পদগুলো পেয়ে যাব। এখানে ধারার সংজ্ঞাটা তো আমরা প্রথমেই বলে নিছি যে যখন ওই অনুক্রম আর ধারার ব্যাপারটা, শুধু অনুক্রমগুলোকে প্লাস দিলে আমাদের ধারা হয়ে যাবে। তো এই ধারাটা আমাদের কিভাবে গঠন হচ্ছে তার উপর ডিপেন্ড করে আমাদের এখানে আমরা দুই ভাগে ভাগ করছি, সেটা হলো সমান্তর ধারা এবং গুণোত্তর ধারা। কোনো ধারার আমাদের পরপর দুইটি পদের মধ্যে যে সম্পর্কের উপর নির্ভর করে প্রথমে দুই ভাগে ভাগ করলাম। তো এই দুই ভাগে ভাগ করার সেটা কি পরপর যে দুইটা পদ কিভাবে চেঞ্জ হয়েছে এটার উপর আমাদের ডিপেন্ড করে। এখানে একটা হচ্ছে সমান্তর, একটা হলো গুণোত্তর। তো প্রথমে আমরা আলোচনা করি সমান্তর ধারাটা নিয়ে। তো শব্দটাই কেমন, সম অন্তর, আমরা অন্তর মানে জানি পার্থক্য, বিয়োগ মানে তো বুঝি বিয়োগের কিছুটা কাছাকাছি ফর্মই হলো আমাদের অন্তর। দুইটা পদের মধ্যে পার্থক্য কি, সমান্তর ধারা শব্দটা শুনেই বোঝা যাচ্ছে সম অন্তর, সমান সমান করে অন্তর হবে, ডিফারেন্স হবে, তাহলে সেটাই হলো আমাদের সমান্তর ধারা। যেমন এইখানে আমাদের যে ধারা আছে 3 6 9 12 এই যে ধারাটা আছে, এখানে দেখো এই যে দুইটা আছে এই দুইটার মধ্যবর্তী পার্থক্য 3, এই দুইটার মধ্যবর্তী পার্থক্যও 3, এই দুইটার মধ্যবর্তী পার্থক্যও 3। অর্থাৎ এখানে আমাদের প্রথম এবং দ্বিতীয় পদের মধ্যে প্রত্যেকটাই সিরিয়াল অনুসারে দুইটা পদের মধ্যবর্তী পার্থক্য 3 3 3 3 করে বৃদ্ধি পাইছে, এটা হ্রাসও পেতে পারতো। এই যে সম অন্তর, সবার মধ্যে একই অন্তর বিদ্যমান, তাহলে এই ধরনের ধারাগুলোকে আমরা বলি হলো সমান্তর ধারা। আর একটা ধারা আছে সেটা হলো গুণোত্তর ধারা। পরপর দুইটি পদের, এখানে গুণোত্তর ধারা গুণ ভাগ করে আমাদের চেক করতে হবে, পরপর দুইটি পদের অনুপাত যদি সমান হয় তাহলে সেটাকে আমরা গুণোত্তর ধারা বলি। তো গুণোত্তর ধারার মধ্যে তাহলে উদাহরণটা দেখি, যে এই যে এখানে দুইটা আমাদের পদ আছে 8 এবং 16, তারপরে আবার এই প্রথম দুইটা দেখি সেটা হলো 2 এবং 4। তো আমরা এই পদের মধ্যে চেক করি যে এখানে 2 এর পরে 4 হয়েছে, তাহলে তো আমাদের মাত্র 2 প্লাস হয়েছে, যেমন এখানে 3 বৃদ্ধি পাইছে, এখানে আমরা বলতেই পারি 2 বৃদ্ধি পাইছে, 2 কিন্তু বৃদ্ধি পাইছে। পরেরটা 4 থেকে গিয়ে আমাদের এই দুইটার মধ্যবর্তী পার্থক্য যদি আমাদের 2 হয়, পরবর্তী পার্থক্য হচ্ছে 4, এর পরবর্তী পার্থক্য হচ্ছে 8। এই যে পার্থক্যটা দেখো এটা দ্বিগুণ দ্বিগুণ করে হচ্ছে না, প্রথমে 2 হচ্ছে, পরে 4 হচ্ছে, পরে 8 হচ্ছে। অথবা আমরা এখান থেকেও যদি খেয়াল করি
যে আমাদের এখানে এই জায়গায় আমাদের 2 আছে, 2কে আমাদের যোগ 2 এর সাথে 2 যোগ করলেও 4 হবে, 2 গুণ করলেও 4 হবে, কিন্তু পরেরটা খেয়াল করো, আমি যদি 2 যোগ করি 4 এর পরে 6 হওয়ার কথা, এখানে 8 হয়ে গেল। এই যে 2 গুণ করে বৃদ্ধি পাওয়াটা, এইগুলোই হলো আমাদের গুণোত্তর ধারা। তো তোমার যখন সমান্তর গুণোত্তর দুইটা আলাদা আলাদা থাকবে, তোমাকে তার বলে দিবে না যেটা সমান্তর না গুণোত্তর। তখন আমরা যেটা করব, প্রথমে সমান্তর ভেবেই নেব যে এই দুইটার মধ্যে ডিফারেন্স হলো 3, তো পরের দুইটার মধ্যে ডিফারেন্স 3 কিনা। যদি 3 না হয় তাহলে বুঝবে এটা সমান্তর না। অথবা গুণোত্তর যদি চেক করি, দেখবো যে এই দুইটার মধ্যে আমাদের এইখানে, যেমন আমি এটা চিন্তা করি, এই দুইটাকে 3কে 2 দ্বারা মাল্টিপ্লাই করলে 6 হয়, কিন্তু 6কে 2 দ্বারা মাল্টিপ্লাই করলে 9 হয় না। এই যে মাল্টিপ্লাই করতেছি, দ্বিতীয় পদকে প্রথম পদ দ্বারা ভাগ করছি, এক্ষেত্রে দেখা যায় আমাদের সেম রেজাল্ট আসবে না। তার মানে এটা আমাদের গুণোত্তর ধারা না সমান্তর ধারা। তো সমান্তর ধারা প্রথমে আমরা দেখব যে যোগ বিয়োগ করে দ্বিতীয় পদকে প্রথম পদ দ্বারা আমরা মাইনাস করে নিব, তারপরে এখানে এবং একাধিক চেক করব। যে আবার খেয়াল রেখেও কিন্তু দ্বিতীয় থেকে প্রথমটা আমরা বিয়োগ করব। এখানে প্রথম কি 6 মাইনাস 3 করলাম, রেজাল্ট আসলো আমাদের 3। আমরা এই দুইটা চেক করলাম, পরবর্তীতে এই দুইটা চেক করি। একদম সিরিয়াল অনুসারেই পাশাপাশি দুইটাকে চেক করতে হবে তাও না, আমরা শেষের দিকে থেকেও চেক করতে পারি। এবার যদি 9 মাইনাস 6 করি তাহলে আমাদের আসবে হলো আবারও আমাদের 3 আসছে। এই যে বিয়োগফলটা সেম হচ্ছে, তার মানে এটা আমাদের সমান্তর ধারা। কিন্তু এই জায়গায় আবার আসো, এই জায়গায় এসে যখন দেখলাম যে আমাদের প্রথমে একটু মনে মনেই চেক করব যে আমাদের 2 আর 4 এটাকে ভাগ করলে আমাদের 2 হচ্ছে, তারপরে 8 আর 4 এটা ভাগ করলে আমাদের 2 হচ্ছে, মানে গুণোত্তর ধারা। তবে খেয়াল রেখো, আমরা কিন্তু এই সিকোয়েন্সটা দেখো যে এই প্রথম আর দ্বিতীয় এই দুজনকে কম্পেয়ার করে যখন আমাদের সাধারণ অনুপাত হচ্ছে না অন্তর হচ্ছে, অনুপাত হয় সমান্তরে আর অন্তর হয় হলো গুণোত্তরে, সেক্ষেত্রে কিন্তু দ্বিতীয় পদ বিয়োগ প্রথম পদ অথবা দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ। যখন আমরা দ্বিতীয় আর তৃতীয় নিয়ে আলোচনা করব, তখন কিন্তু তৃতীয় বিয়োগ দ্বিতীয় অথবা তৃতীয় ভাগ দ্বিতীয়, এই সিকোয়েন্সটা একটু মেনটেন করতে হবে। তো এইভাবে আমরা সমান্তর ধারা এবং গুণোত্তর ধারাগুলো আমরা খুঁজে বের করতে পারি। তো এইখানে হলো দেখো, অনুক্রমের পদ, কোনো ধারার পরপর দুইটি পদের মধ্যে সম্পর্কের উপর নির্ভর করে আমরা দুই ভাগে ভাগ করলাম, সেটা হলো সমান্তর আর গুণোত্তর। এরপরে আবার আমরা ভাগ করছি, এটা হলো যে কোনো অসীম ধারার এনতম পদ এবং এনতম পদের সমষ্টি, না এটা না, কোনো ধারার পদের সংখ্যার উপর যদি আবার ডিপেন্ড করি, আগেরবার যেমন পদটা কিন্তু আমাদের যেরকমটা ছিল, এখানে কিন্তু আমাদের কোনো ডট ছিল না। ডট, এই যে এখানে ডট যদি থাকে, এই যে ডট যদি দেওয়া থাকে, এই ডটের মানে মিনিং করতেছি এরপরে আসলে অনেকগুলো পদ আছে। কিন্তু যদি আমি শুধুমাত্র এইটুক আমরা লিখে রাখি, শুধুমাত্র এইটুক লিখি যে 6 থেকে 12 পর্যন্ত, শেষে ডট থাকা মানে হলো এটা আমাদের অনেক দূর পর্যন্ত আগাচ্ছে। তো এই টাইপের ক্ষেত্রে আমরা এটাকে সসীম ধারা বলি। সমান্তর ধারার নিয়ম অনুসারেই কিন্তু আমাদের সসীম। কিন্তু আমরা যদি এইখানে এই ডটটা যখন দিব, সমান্তর তো বটে, কিন্তু এটা যখন ডট দিয়ে দিচ্ছি এর কোনো এন্ডিং নাই, তার মানে এটা হলো আমাদের অসীম সমান্তর। একইভাবে এইখানে আমাদের যেটা আছে গুণোত্তর ধারা তো বটে, গুণোত্তর ধারা ঠিক আছে, কিন্তু এখানে গুণোত্তর ধারাটা যেহেতু ডট দেওয়া আছে, তার মানে এটা গুণোত্তর এবং অসীম, এর কোনো আমাদের এন্ডিং নেই। তো যখনই কোনো ধারাতে এন্ডিং থাকবে তার মানে সেটা হলো আমাদের সমান্তর ধারা, আর যখনই এন্ডিং থাকবে না তখন সেটা হলো গুণোত্তর ধারা। সে কথাটাই এখানে আমরা বলে দিছি যে যে ধারার পদ সংখ্যা সীমিত তাকে আমাদের সসীম ধারা বলা হয়, আর যে ধারার পদ আমাদের সীমিত না অসীম সেটাকে আমরা অসীম বলি। আর সেক্ষেত্রে বুঝবো কিভাবে, আমাদের এরকমই থাক যে 3 + 5 + 7 + 9 এইটা দিয়ে দিলাম। এই যে ধারাটা আছে এর শুরুটা কত 3 দিয়ে, শেষটা কত 9 দিয়ে, এই যে শুরু এবং শেষ আছে, তার মানে এটা হলো আমাদের সসীম ধারা। এই ধারাটাকেই যখন আমি লিখব 3 + 5 + 7 + 9, আর আমাদের এখানে শেষে এরকম ডট দিয়ে দিব, এটা শুরু তো 3 দিয়ে হয়েছে কিন্তু শেষটা কত সেটা আমাদের খেয়াল নাই, এটা আমাদের জানা নাই, তাহলে এই টাইপের ধারা হবে হলো আমাদের অসীম ধারা। সসীম ধারা এবং অসীম ধারা সম্বন্ধে আমাদের মোটামুটি একটা আইডিয়া তৈরি হলো। এবার এই যে ধারাটা থাকবে, যে ধারাগুলো আমরা যখন একটা যোগ বিয়োগ করতে হয়, যেমন এইখানে যদি থাকলো যে আমাদের 2 + 4 + 6 এই পর্যন্ত যখন আসছে, তখন আমরা দেখতে পাচ্ছি যে এই ধারাটার আমাদের যোগফল হলো এখানে 10 আছে, 12 আছে, এরকম ধারাটা বুঝতে পারলাম। কিন্তু যখন এই ধারাটাই আমাদের এরপরে হবে 8, এরপরে হবে হলো 10, 10 এর পরে 12, 12 এর পরে 14, 14 এর পরে 16, অন্তত এখন যতগুলা আছে এই পদ সংখ্যা আমাদের 1 2 3 4 5 6 7 8, 8টা পদ সংখ্যা আছে, এই পদ সংখ্যা তো আরও বেশি হতে পারতো। তো যখন অনেকগুলা আমাদের পদ থাকে, ওরা একইভাবে নিজেদের মধ্যে সিকোয়েন্স ক্রিয়েট করছে, যেটাকে আমরা অনুক্রম বলি, অর্থাৎ ধারা গঠন করে, তখন এই ধারাগুলো আমরা এই জন্য রিপ্রেজেন্ট করি, এক্ষেত্রে আমরা সহজে যোগ বিয়োগ করে বের করতে পারি টোটাল যোগফলটা কেমন।
অথবা আমরা বলে দিতে পারি যে এই যে ধারাটা তৈরি হয়েছে এই ধারার আমাদের অষ্টম পদটা যদি আমাদের 16 হয়, তো একই নিয়মে যদি চলতে থাকে তাহলে 20তম পদ গিয়ে কত হবে। কোনো আমরা চিন্তা করলাম যে আমরা যারা ব্যবসা করো কেউ যদি ব্যবসা করে যে আমি ব্যবসা করছি, এখানে আমাদের প্রথম বছর আমার লাভ হচ্ছে 2000, প্রথম মাসে 2000, পরে 4000, পরে 6000, এই যে আমাদের একটা সিকোয়েন্স ক্রিয়েট হচ্ছে, তাহলে এইভাবে যদি আমি ব্যবসা করতে থাকি তাহলে আমি এক বছর পরে মানে 12তম মাসে গিয়ে আমার তাহলে লাভের পরিমাণটা কত হতে পারে, এই সিরিয়ালটা যদি মেনটেন করে, এটা যদি হয় 3 বছর পরে মানে 3 12 36তম পদটা আমাদের কেমন হতে পারে, এইভাবে আমরা ক্যালকুলেট করতে পারি, ধারা ক্রিয়েট করে ক্যালকুলেট করতে পারি 3 বছর পরে অর্থাৎ 3 12 36, 36তম মাসে গিয়ে আমার এই যে আমাদের লাভের যে গ্রাফটা ওইটা কোথায় গিয়ে থামতে পারে। অথবা আমরা ক্রিয়েট করতে পারি কোনো একটা লাভের পরিমাণই হোক বা কোনো একটা পদ আমার 2 এর পরে 4 হচ্ছে, 4 এর পরে 10 হচ্ছে, এরকম করে যদি সত্যি ইনক্রিজ হয় তাহলে আমি 20টা যদি এরকম পদ যোগ করি তাহলে টোটাল পদের যোগফল কত হবে। তো আমি সরাসরি তো ক্যালকুলেটরে যোগ করবই, কিন্তু এক্ষেত্রে আমরা কি করতে পারি, কিছু সূত্র ব্যবহার করতে পারি, যে সূত্রগুলো ব্যবহার করে কোনো ধারার আমাদের পদ সংখ্যা এত নাম্বার পদে গিয়ে কত হবে, 10 নাম্বার পদে গিয়ে আমাদের রেজাল্টটা কি হবে। যেমন এটা বলতে পারি যে আমাদের 8 নাম্বার পদে গিয়ে রেজাল্টটা কত হবে, আমাদের 14। অন্যভাবে বলতে পারি আমাদের কোনো একটা সময় যদি 14 রেজাল্টটা আসে সেটা কখন আসবে, সেটা কি 7 নাম্বারে গিয়ে আসবে, 10 নাম্বারে গিয়ে আসবে, না 15 নাম্বারে গিয়ে আসবে। এই সংশ্লিষ্ট কথাগুলোই আমরা ব্যবহার করি হলো এর সূত্রগুলো থেকে। তো সূত্রের বেলায় আমাদের কিছু কমন কথা ধরে নিতে হয়, কমন সূত্রের খাতিরে, যে আমরা কি ধরি, কোনো ধারার প্রথম পদটাকে আমরা সবসময় এ ধরবো যদি না ওই ধারার মধ্যে এ শব্দটা অন্য জায়গায় উল্লেখ করে থাকে। এ শব্দটা উল্লেখ করে থাকা বলতে বোঝাচ্ছি যে একটা ধারা আছে, মনে করো প্রথমে এ আছে, পরে আমাদের এ স্কোয়ার আছে, পরে আমাদের এ কিউব আছে, একটা চলক দিয়ে ধারা বানানো হয়েছে। ধারা যে শুধুমাত্র কনস্ট্যান্ট দিয়ে বানানো হবে, 2 4 6 দিয়ে বানানো হবে তা না, এটা চলক দিয়ে হতে পারে। চলকের মধ্যে অলরেডি এ শব্দটা ইউজ করা আছে, সরি এ অক্ষরটা ইউজ করা আছে। এইরকম দুই একটা ব্যতিক্রম বাদে সবসময় আমরা কি করব, আমরা প্রথম পদটাকে এ ধরব। সাধারণ অন্তর যেটা আছে, আমাদের যে ডিফারেন্সটা আছে সেটাকে আমরা ডি ধরে নিব, এই দুইটা ধরে নিব। তো এইটা যদি ধরি তাহলে কোনো ধারার n তম পদের সূত্রটা কি হবে, n তম পদের সূত্রটা কি, a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি, যেখানে a মানে প্রথম পদ, n মানে পদের সংখ্যা, আর ডি মানে হলো আমাদের সাধারণ অন্তর। তো এই সূত্রটা দিয়ে আমরা কি করতে পারি, আমরা বলতে পারি যে কোনো একটা ধারা দেওয়া আছে, ধারা দিলে আমি বলতে পারি এই ধারার প্রথম পদ আর সাধারণ অন্তর যদি জানি, এই একই বৈশিষ্ট্য মেনটেন করে অর্থাৎ এই ধারার 20 নাম্বার পদটা আমরা কত পাবো সেটা বের করতে পারবো। অথবা কোন একটা ধারা, যে ধারাটা ধরো দেওয়া আছে এরকম যে 2 2 এর পরে 4 4 এর পরে 6, যেহেতু ধারাটা 2 2 করে বৃদ্ধি পাচ্ছে, 2 2 করে যদি বৃদ্ধি পায় এরপরে কত হবে, এরপরে কত হবে তুমি বুঝতেই পারছো, এরপরে আমাদের 8 হবে। তো এইটা আমরা সূত্র ইউজ করলে কি করতাম, আমাদের লিখতাম হলো যেটা লেখা আছে এখানে n তম পদ, সেই ধারাটা কি হবে, এবার আমরা 4 নাম্বার পদ, কথার কথা ধরে নাও যে এরপরে 6 এর পরে 8 হবে, এটা আমি জানি না, তাহলে আমি 4তম পদকে কি লিখতাম, 4তম পদ, এই 4তম পদ কি লিখতাম a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি, তাহলে a প্লাস n মানে 4, 4 মাইনাস 1 ইন্টু ডি, এইটাই হলো আমাদের সূত্র। এই সূত্রে এ কাকে বলা হয়েছে, ধারাটার প্রথম পদটা হলো এ, তাহলে এই যে আছে এইটাই হলো আমাদের, এটা হলো এ। তো এর জায়গায় আমরা লিখতে পারি হলো 2 প্লাস 4 মাইনাস 1 মানে 3 ইন্টু, এবার বাকি থাকলো কেউ ডি মানে আমরা কি বলছি, ডি মানে হলো সাধারণ অন্তর, দুইটার বিয়োগফল কত। সেই সময় কি করতে হয়, সব সময় দ্বিতীয় পদ থেকে প্রথম পদ অথবা তৃতীয় পদ থেকে দ্বিতীয় পদ এরকমটা বিয়োগ করতে হবে। তো আমরা যদি এই দুইটাকে বিয়োগ করি যে 4 মাইনাস 2 ইকুয়াল আমাদের 2, মানে ডি এর ভ্যালুটা পাচ্ছি 2, তো এখানে আমরা লিখে দিলাম 2 ইকুয়াল আমাদের 8। তো দেখো 6 এর পরে আমাদের 8 হবে, আসলে 8ই হওয়ার কথা। যে এই হলো আমাদের ধারাগুলো, যেখান থেকে আমরা এই তম পদের সূত্র দিয়ে 5তম পদ কত, 10তম পদ কত সেগুলো আমরা বের করতে পারি, সেটা হলো তম পদের। অন্যভাবে বলা যায় যে এই ম্যাথটায় যেটা ছিল এখানে যেমন ছিল 2 প্লাস 4 প্লাস আমাদের 6, এরকম ধারাটা এরকম ডট ডট দিয়ে দিলাম। তো আমাদের প্রথম পদ কত, প্রথম পদ আমরা কি বলি এই ম্যাথের ক্ষেত্রে, আমি এখানে লিখি এই ম্যাথের ক্ষেত্রে এ মানে হলো 2, শুধুমাত্র এই ম্যাথটার জন্য। তারপরে আমাদের কি আসবে, সাধারণ অন্তর, সাধারণ অন্তরটা কত, এটা আসবে হলো 4 মাইনাস 2 ইকুয়াল 2, দুইটাই 2 হয়েছে, তো এরকম থাকলো, আমরা এইটুক পাইছি। এখন এইটা যেহেতু আমাদের জোড় সংখ্যার একটা ধারা, 2 2 করে বৃদ্ধি পাচ্ছে জোড় সংখ্যায়, তো 100 তো কোনো না কোনো সময় আসবে, 100 তাহলে কখন আসবে, তখন আমরা এই ম্যাথটাকে আমি জানি না যে কখন 100 আসবে,
এই ধারাটা আমাদের 2 4 6 এরকম করে বৃদ্ধি পাচ্ছে, কখন 100 হবে সেটা আমি জানি না। তো আমি বলে নিলাম যে আমি তো জানি না যে কখন 100 হবে, আমি ধরে নিলাম যে আমাদের n তম পদ, n তম পদটা আমাদের 100, কখন 100 হবে সেটা আমরা জানি না, কিন্তু আমরা তাহলে এইখানে আমরা কি করব, এই ম্যাথের যে তথ্যগুলো আছে তথ্যগুলো বসায় দেই, এর জায়গায় আসবে হলো 2, তারপরে n আমরা কিন্তু জানি না, n এ থাকলো -1, d এর জায়গায় আসবে কত, d এর জায়গায় 2 আসবে, ইকুয়াল 100। খেয়াল রেখো এখানে কিন্তু এই 2টা আসছে হলো এর ভ্যালু 2, আর এটা আসছে আমাদের সাধারণ অন্তর 2, সেই জন্য দুইটা 2 আমাদের সেম কিন্তু হবে না, মানে একই অর্থ প্রকাশ করে নাই। তো এখন যদি আমি 2 কে ওই পাশে পাঠিয়ে দেই তাহলে আসবে কত, n-1 ইন্টু d, এটা সমান আসবে হলো 98। 2 ওই পাশে আমাদের গেলে মাইনাস হয়ে যাবে, 100 থেকে 2 মাইনাস গেলে 98 হবে। ও এখানে d লিখে কেন, এটা তো আমাদের 2 হবে। তাহলে শুধু n-1 মানে কত, 2 যদি ওই পাশে চলে যায় তাহলে আমাদের ভাগ হয়ে যাবে, তাহলে এখানে আসবে হলো 48 চলে আসলো, সরি এটা 49 হবে, 4 দুগুণে 8। তাহলে এইখানে আমরা n-1 এর মান পাচ্ছি, তাহলে শুধু n কত হবে, n মানে হলো এটা হবে হলো 50। তার মানে বোঝাচ্ছে কোন একটা ধারা যদি আমাদের 2 4 6 8 এরকম করে শুরু হয়, প্রথম পদটা যদি 2 হয়, আবার এখানে 4 6 একটা সমান্তর ধারা যদি গঠন করে, এরকম করতে করতে আমি জিজ্ঞাসা করলাম তাহলে এই ধারাতে 100 কখন আসবে, তখন সূত্রটা ইউজ করে বললাম এই ধারাতে 100 আসবে 50 নাম্বার সিরিয়ালে গিয়ে আমি যে পদটা পাবো সেটা। তাহলে তম পদের ব্যবহার আমরা কয়টা দেখলাম, যে একটা হলো একটা আমার ধারার 3-4টা পদ দেওয়া আছে, আমাকে উল্লেখ করে দিল যে 100 কখন হবে, আমি বললাম ঠিক আছে আমি সূত্রটা ইউজ করে দেখি কখন হবে, সিরিয়ালটা কত, তাহলে n হলো সিরিয়ালটা, আর n তম পদ হলো যে পদটা আমাদের এক্সিস্ট আছে এখানে সেটা। তাহলে এইখান থেকে আমরা তম পদ দেওয়া থাকলে আমরা n বের করতে পারি, আর n দেওয়া থাকলে তম পদ বের করতে পারি। তোমরা অনেক সময় পেঁচায় নাও, তম পদ আর তম এই দুইটা কিন্তু আলাদা। যেমন এই ম্যাথটার ক্ষেত্রে n মানে হলো আমাদের 3, তার মানে এটা হলো 3তম পদ, আর পদের মানটা কত, পদের মানটা হলো 6, তাহলে 6তম পদটা হলো 6। আর এই ধারাতে কখনো n দেখা যায় না, n কত, n হলো যে সিরিয়ালটা মেইনটেইন করছে ও 3 নম্বরে গিয়ে আছে, তাহলে n মানে হবে হলো 3। তো এই হলো আমাদের সূত্রের ব্যবহার। একইভাবে আমাদের যোগফলের সূত্রটাও একইভাবে ব্যবহার হবে, যে আমরা কোনো একটা ধারার যোগফল করতেও পারি, আবার যোগফল করে আবার অনেক সময় বলা থাকতে পারে যে যোগফলটা দেওয়া আছে তাহলে কয়টা পদের যোগফল করছে সেটা বের করো, এরকম করে একাধিক সূত্র আমাদের কাজে সূত্রটা ব্যবহার হবে। তো এইটা হলো কি, এটা হলো যোগফলের সূত্র, যে কোনো ধারার n সংখ্যক পদের সমষ্টির সূত্রটা কি, এটা হলো n/2 ইন্টু 2a প্লাস n-1 ইন্টু d, এটা হলো যোগফলের সূত্র। যেমন যদি আগের ধারাটাতে আবার ব্যাক করি, ধারাটা কত, এটা হলো 2 প্লাস 4 প্লাস 6 প্লাস 8। তাহলে এই ধারাটা খুব ছোট্ট একটা ধারা, আমরা দেখেই বুঝতে পারছি এটা হলো 6 4 10, 8 2 10, যোগ করলে 20 আসবে, কিন্তু এটা তো 4 পদ, যদি অনেক বড় পদ হয় সেক্ষেত্রে আমরা এই সূত্র দিয়ে অনায়াসে আমরা যোগ করে দিব। এই ম্যাথটার জন্য, শুধু এই ম্যাথটার জন্য সূত্রটা বোঝানোর জন্য আমরা এটাকে রিপ্রেজেন্ট করি এইভাবে, যে এইটা যদি আমাদের একটা ধারা হয় তাহলে এই ধারার আমাদের প্রথম পদ কত হবে, তাহলে এই ধারাটাতে আমাদের সাধারণত d হলো 2 আর প্রথম পদ a2, দুইটা 2 হয়েছে কিন্তু আলাদা আলাদা 2 দুইটা। এখানে n মানে কত দেখতেই পাচ্ছি, এখানে n মানে হলো আমাদের 4, তাহলে 4টা নিলাম। তো এই সূত্রটা যদি আমরা ইউজ করতাম এই ম্যাথের ক্ষেত্রে, Sn যদি n সংখ্যক পদ হয়, n সংখ্যক কেন, 5 পদ হতে পারে, 10 পদ হতে পারে, 20 পদ হতে পারে, এই ম্যাথটার জন্য তাহলে কি লিখবো, এখানে যেমন Sn, এই ম্যাথটার জন্য আমরা লিখবো হলো S4। এবং ভাষা, তোমরা জেনারেল ম্যাথ এবং হায়ার ম্যাথে এই ম্যাথগুলো অনেকবার পাবে। ভাষার সময় একটা জিনিস খেয়াল রেখো, এখানে এই প্রথম শব্দটা ইউজ করো, প্রথম n সংখ্যক, প্রথম 4 সংখ্যক। এই প্রথমটা কেন ইউজ করা হয়, কারণ আমি এই ধারার 10টা পদের যোগফল মানে কি, এই ধারাটা চলছেই, এর আমি তো মাঝখান থেকে 10টা পদ নিতে পারি। ধরে নিলাম যে এই বোঝানোর জন্য তোমাকে বললাম এই ধারার 2টা পদের যোগফল কত, এই দুইজনকে যোগ করলে হয় 6, এই দুইজনকে যোগ করলে হয় 10, এই দুইজনকে যোগ করলে হয় হলো 14। এই জন্যে বলা হয় প্রথম, মানে আমি যেটা থেকে আমি এ ধরছি ওইখান থেকে শুরু করে আমি 4টা পদের যোগফল বের করব, ওইখান থেকে শুরু করে আমি 10টা পদের যোগফল বের করব। এই জন্যে এই প্রথম শব্দটা ইউজ করা খুবই দরকার। এই ম্যাথটার জন্য যেহেতু পদ সংখ্যা আমাদের 4, তাহলে বলবো S4 মানে কি, যেখানে n আছে nটা 4 ইউজ হবে, তাহলে হবে এটা হলো 4 ডিভাইডেড বাই 2। তারপর এখানে 2a, 2 মানে 2, এর পরিবর্তে আমরা ব্যবহার করব হলো 2, কারণ এর ভ্যালুটা এই ম্যাথের জন্য a আমাদের হলো 2। এরপর আছে কি n-1, এই ম্যাথের জন্য n হলো আমাদের 4, তাহলে এটা লিখবো হলো 4 - 1 ইন্টু এটা হলো 2। এবার ক্যালকুলেশন করি দেখি তাহলে কত আসে।
ক্যালকুলেশনটাতে এখানে আসবে হলো আমাদের 2, এখানে আসবে 2 সরি এখানে শুধু ক্যালকুলেশনটা করলাম, তাহলে কত আসলো? 2 তো ঠিকই আছে, 4 কে 2 দ্বারা ডিভাইড করে 2 হলো, আর এখানে 2 দুগুণে 4, 4 থেকে 1 গেলে আমাদের 3 হবে, 3 দুগুণে 6। তাহলে ভিতরে ব্র্যাকেটের ভিতরে আসলো আমাদের এখানে থাকলে কত? 2 × 10 ইকুয়াল আমাদের 20, অর্থাৎ এই ধারাটার যোগফল 20। ম্যানুয়ালি তুমি ক্যালকুলেটরে যোগ করো, এটা কিন্তু 20 আসবে। তো এভাবে আমরা এই যোগফলের সূত্রটা ইউজ করতে পারি। এক্ষেত্রে আমাদের চলক কয়টা আছে? চলক আমাদের থাকবে, এখানে একটা এন আছে, তারপর এখানে একটা এ আছে, এখানে একটা ডি আছে। তো এইখানে আমাদের সবগুলো কথার মধ্যে এস এন একটা, তারপরে আমাদের এ একটা, ডি একটা। তো এই যে আমাদের ভ্যারিয়েবলগুলো আছে, এগুলোর ভিতরে কিছু মান বলে দিবে আর একটা আননোন থাকবে, সেটা আমরা বের করে নিব। তো এই হলো যোগফলের সূত্রের ইউজটা। এরপরে যেটা আছে গুণোত্তর ধারার যোগফলের ক্ষেত্র। তো গুণোত্তর ধারার যোগফল যদি হয়, আমরা কিন্তু এখানে যে আলোচনাগুলো করছি এগুলো কিন্তু সব আমাদের সসীম ধারার মধ্যে আমরা আছি। সমান্তর ধারা কিন্তু সসীম, গুণোত্তর ধারা তবে সসীম। তো এই সসীম ধারার ক্ষেত্রেই ধারাটা যদি এতক্ষণ যেটা হলো সেটা সমান্তর, গুণোত্তর যদি হয় তাহলে সেক্ষেত্রে আমাদের যোগফলের সূত্রগুলা অথবা তমপদের সূত্রগুলো কেমন হবে? আগে যেমন তমপদের সূত্র ছিল, এখনও তমপদ একই টাইপের। তো এইখানে আমাদের পদ সংখ্যা দেখো, প্রথম পদ কিন্তু আমরা অ্যাজ ইউজুয়াল এখানেও এ ধরতাম, এখানেও এ ধরতাম। আগে ছিল একটা ডিফারেন্স ছিল, একটা অন্তর ছিল, সেজন্য আমরা ডি ধরছি। আর এখানে হলো আমাদের অনুপাত, রেশিও আসবে। দুইটা পদের রেশিও কত? দুইটা পদ কেমন? যে আমাদের যদি এরকমই হয়, একটা পদ আমাদের ধরো এখানে একটা পদ আছে 3, 3 পরে আছে 6, 6 এর পরে আছে 12, 12 এর পরে আমাদের আছে 24। এই ম্যাথটাতে আমি এ মানে কত? এ মানে হলো এই ম্যাথটাতে 3। প্রথম পদকে সবসময় আমরা এ ধরি। এরপরে আসলো কেউ সাধারণ অনুপদ, যেহেতু এটা গুণোত্তর ধারা, সমান্তর ধারা না। গুণোত্তর ধারা আমরা ফাইন্ড আউট করব কিভাবে? যে এখানে প্রথম দেখতে পাচ্ছি যে 3 আর 6 এর ডিফারেন্স হলো আমাদের 3, যদি বিয়োগ করি, কিন্তু 6 আর 12 এর ডিফারেন্স আমাদের 3 না, তার মানে এটা সমান্তর ধারা না। তো গুণোত্তর ধারা কিনা চেক করি। 6কে যদি আমরা 3 দ্বারা ডিভাইড করি 2 আসে, 12কে 6 দ্বারা ডিভাইড করলে 2 আসে। এই যে দুইটা ক্ষেত্রে আমাদের ভাগ করলে অ্যান্সারটা সেম আসবে। তার মানে ভাগ করা মানে কি? এই যে আমি যেটা বললাম 6/3, এটা আমাদের রেশিও করা না, অনুপাত না? এই রেশিও করা ভাগ করা একই তো ব্যাপার। সেজন্য আমরা বলি সাধারণ অনুপাত, এই রেশিওর আর সেই রেশিওটা এখানে কত আছে? রেশিওটা এখানে হলো 2, এই রেশিওটা 2। তাহলে আমরা প্রথম পদ পাইছি, সাধারণ অনুপাত পাইছি। এখান থেকে যেটা হলো ধারাটার n তম পদের সূত্রটা লেখা আছে কি? a r⁻n-1। আমি একটু বড় করে লিখি, এটা হলো a, এটা হলো r হোল টু দি পাওয়ার, এই n-1 এইটা কিন্তু r এর পাওয়ার আকারে আছে। n-1 তার মানে যখন বললাম চতুর্থ পদ, তার মানে 4-1, অর্থাৎ r এর পাওয়ারটা থাকবে হলো 3। এটাই যদি হয় তাহলে এই যে ধারাটা আছে, আমি দেখতে পাচ্ছি এখানে ধারাটা আমাদের তৃতীয় পদটা আছে, চতুর্থ পদটা আছে, এটা হলো 24। ধরো এখানে 24 আছে, এটা আমি জানি না। আমরা বললাম এইটার ধারা যেখানে প্রথম পদটা দেওয়া আছে 3, দ্বিতীয় পদটা দেওয়া আছে 6, তৃতীয় পদটা দেওয়া আছে 12, তাহলে চতুর্থ পদটা কি হতে পারে? তখন আমি বললাম ঠিক আছে, চতুর্থ পদ আমরা সূত্র দিয়ে বের করি। তো চতুর্থ পদ n-তম পদ যদি a r⁻n- হয়, তাহলে আমাদের চতুর্থ পদের সূত্রটা কি হবে? এটা হবে a r⁻, এটা হলো 4-1। চতুর্থ পদ দেখো n-1, nটা কত? সিরিয়ালটা বুঝাবে। চতুর্থ পদ মানে 4-1। আমাদের যদি 10তম পদ হয় তাহলে আমরা বলবো 10-1। a মানে কত? এই ম্যাথে আমাদের a মানে হলো 3। আর এর ভ্যালুটা কত আছে? এই ম্যাথে আমাদের আর এর ভ্যালুটা হলো 2, আর এখানে 4-1 মানে হলো 3। তাহলে কত আসবে? এখানে 3 থাকলো, আমাদের 2³ মানে 8, এটা হলো 24। দেখো আমাদের 24 আছে। ঠিক একইভাবে আমাকে যদি বলতো এই ধারাটার আমার কোন একটা সময় 24 আসবে, তাহলে সেই 24 যখন আসবে সেটা কখন আসবে, মানে কোন সিরিয়ালে গিয়ে আসবে, কততম পদে আসবে, সেক্ষেত্রে আমরা একই সিরিয়ালে ব্যবহার করতাম। আর সেক্ষেত্রে আমরা বলতাম কি, এই যে রেজাল্টটা, এই রেজাল্টটাই হলো 24, আর এন এর ভ্যালু, এনটা ঠিকই রাখলাম, এন আমরা জানি না, ক্যালকুলেশন করলে শুধুমাত্র আমাদের এন এর ভ্যালুটাই আসবে। তো এই যে সূত্রটা আছে, এই সূত্রগুলো দিয়ে আমরা তমপদ, এই সূত্রটা দিয়ে তমপদ বের করতে পারবো। 10তম পদ, 20তম পদ কত হবে সেটা বের করতে পারবো। অথবা একটা ধারা দেওয়া আছে, ধারার ভিতরে তোমাকে বলে দিল এটা দেওয়া আছে 34, তখন ফাইন্ড আউট করতে হবে 34 কখন আসবে, মানে এন মানে কত। তাহলে এন কি বোঝাচ্ছে? এন বোঝাচ্ছে তোমার সিরিয়ালটা, আর তমপদ বোঝাচ্ছে কি ওই সিরিয়ালে গেলে তুমি কোন পদটা পাচ্ছ, সেই পদটা। এখানে যে দুইটা ধারা লেখা আছে, একটা বেগুনি কালারে, একটা রেড কালারে, দুইটা যোগ করলে একই রেজাল্ট আসবে, কিন্তু পার্থক্যটা কোথায়? প্রথমটা আমাদের এটা ধীরে ধীরে বৃদ্ধি পাইছে, অন্যভাবে এটা ধীরে ধীরে আমার হ্রাস পাইছে। তো গুণোত্তর ধারা নিয়মই ছিল যদি আমাদের পাশাপাশি দুইটা পদকে ভাগ করলে সেম রেজাল্ট পাওয়া যায়, ভাগ করলে বা তুমি সেটাকে বলতে পারো অনুপাত করলে, তাহলে এই অনুপাতটা যদি সেম হয় তাহলে সেটা গুণোত্তর ধারা।
তো আমরা এই ওপরেরটা কি দেখতে পাচ্ছি, ওপরেরটা দেখতে পাচ্ছি যে এখানে আমাদের পরপর দুইটা পদ যদি আমরা ভাগ করি, যেমন ভাগ করলাম হলো 8, আমাদের কিন্তু দ্বিতীয় পদ আগে লিখতে হবে, 8 ভাগ হলো 4 মানে হলো 2, এইখানে আসছে। অথবা যদি আমরা বলি 16 ডিভাইডেড বাই 8, সেক্ষেত্রে আমাদের 2 আসছে। এই যে আমাদের আর এর ভ্যালুটা 2 আসছে, এখানে আর এর ভ্যালুটা 2 আসছে। আর রেড কালার যেটা আছে এখানে কি হচ্ছে, আর এর ভ্যালুটা, এখানে আর ইকুয়াল লিখতে পারি কত, এটা হলো 16 ডিভাইডেড বাই 32 ইকুয়াল 1/2। পরেরটা আমাদের হাফই বের হবে। খেয়াল রেখো কিন্তু আমাদের এরকমটা না যে বড়টাকে আগে লিখতে হবে, আমাদের কত সিরিয়ালে যে বড় তাকে আগে লিখতে হবে। এখানে 1 আর 2, এটা হলো প্রথম পদ, এটা দ্বিতীয় পদ। আমরা কি করব, দ্বিতীয় পদ ডিভাইডেড বাই প্রথম পদ, হাফ আসছে। একইভাবে আমরা লিখতে পারি 8 ডিভাইডেড বাই 16, সেক্ষেত্রে হাফই আসবে। তো এই দুইটাই গুণোত্তর ধারা, কারণ কি এরা ভাগ করলে একই রেজাল্ট শো করছে, তার মানে অনুপাতটা সেম, অর্থাৎ এটা আমাদের গুণোত্তর ধারা। উপরেরটা গুণোত্তর ধারা, নিচেরটা গুণোত্তর ধারা। উপরেরটা গুণোত্তর ধারা যেখানে আমাদের রেজাল্টটা হলো 1-এর চেয়ে বড়, 2 অথবা 3 যাই থাক 1-এর চেয়ে বড় হয়েছে, এইটা হলো একটা। আর নিচেরটা কি, এটা হলো 1-এর চেয়ে ছোট। আমরা আলোচনা করব 1-এর চেয়ে বড় এবং 1-এর চেয়ে ছোট। তো এখানে একটা কথা, যদি 1 হয় তাহলে কি হবে, তো 1-এরটা আমরা আলাদা করে লিখে দেখাচ্ছি। তবে 1-এর চেয়ে বড় মানে 1.1 হলেও সেটা 1-এর চেয়ে বড়, মানে সেক্ষেত্রে আমরা যে এই বেগুনি কালারের যে প্যাটার্ন সেটা চিন্তা করব। আর 1-এর চেয়ে ছোট মানে 1-এর চেয়ে যদি এরকম হয় 0.9999, এটাও আমার 1-এর চেয়ে ছোট, সেক্ষেত্রে আমরা যে এইভাবে চিন্তা করব, আর এর মানটা আমাদের ছোট আসছে। এই ছোট আর বড়র উপর ডিপেন্ড করে কি, সূত্র দেখো একই রকম আছে, যোগফলের সূত্র, n সংখ্যক পদের যোগফলের সূত্র। যেমন এই মাত্রা হবে কি, 4 সংখ্যক, প্রথম 4 সংখ্যক পদের যোগফল। যদি 1-এর চেয়ে বড় হয়, যে এখানে যেটা আছে এটা হলো আর এর মানটা, এটাও আর এর মান 1-এর চেয়ে বড়, 2 আসছে, সেক্ষেত্রে সূত্র কি, Sn ইকুয়াল a ইন্টু আর টু দি পাওয়ার, এই n কিন্তু আর এর পাওয়ার আকারে আছে, টু দি পাওয়ার n, আর এই টোটালের সাথে এই আর টু দি পাওয়ার n, আর এই টোটালের সাথে 1টা আমাদের মাইনাস আছে, এই 1টা কিন্তু আবার n এর সাথে মাইনাস নাই। তাহলে Sn ইকুয়াল a ইন্টু আর টু দি পাওয়ার n-1 ডিভাইডেড বাই r মাইনাস 1। এইটা তখন ইউজ হবে যখন আর 1-এর চেয়ে বড় হবে, অর্থাৎ এই যে বেগুনি কালার যে প্যাটার্নটা আমাদের ছোট থেকে ধীরে ধীরে বড় হয়েছে সেটার জন্য। একই ম্যাথের অর্থাৎ গুণোত্তর ধারার যদি আমরা চেক করি যে আর এর মানটা 1-এর চেয়ে ছোট, সেক্ষেত্রে হবে কি, সেম সূত্রটাই, শুধু আগে আর টু দি পাওয়ার n আগে আছে, 1 পরে আছে, এখানে আমাদের এইটা শুধু উল্টা হয়ে যাবে, 1 আগে থাকবে, আর টু দি পাওয়ার n পরে থাকবে। দুইটার মধ্যে যে বড় তাকে আমরা আগে লিখে রাখবো। সেই জন্য সূত্র ক্যালকুলেশন সবই সেম, শুধু আর বড় হলে আর আগে, আর আর ছোট হলে আর পরে, এইভাবে লিখতে পারি। এবং দুইটা ক্ষেত্রে আমাদের রেজাল্ট একই আসবে। আমি শুধু যে কোনো একটা করে দেখাই, আমি এই উপরেটাই করে দেখাই। তো Sn এইটা তাহলে কি হবে, S4, এই ম্যাথটা আমাদের, এই যে এই ম্যাথটা আমরা করব S4, তাহলে কি আসবে a, এই ম্যাথটার জন্য a হলো আমাদের 4, তাহলে এখানে লিখবো হলো 4, যেহেতু a এখানে 4 আছে, প্রথম পদকে আমরা 4 বলি, সরি a বলি। তো এইখানে আমি যদি লিখেও রাখি যে এই ম্যাথটার জন্য a আমাদের কত, a হলো 4, আর কত, আর মানে তো আর তো বের করে রাখছি, আর হলো আমাদের হাফ, সরি আর হলো, আমরা প্রথমটা করতেছি, আর হলো আমাদের, তাহলে আমরা প্রথমে এর মানটা বসায় দিলাম, এরপরে কি আসবে, আর টু দি পাওয়ার n, আর মানে হলো 2। এইখানে কয়টা পদ নিয়ে আমরা আলোচনা করছি, 4টা পদ নিয়ে, তাহলে n-1 মানে 4 মাইনাস 1, এটা লিখলাম -1 ডিভাইডেড 1 মাইনাস আর, 1 মাইনাস আর এর মানটা হলো 2, এটা থাকলো। তো 1 মাইনাস 2 মানে এটা তো আর ক্যালকুলেশন করার দরকার নাই। এখন তাহলে কি আসবে, এখানে আমাদের 4 ইন্টু 2 টু দি পাওয়ার 4 মানে 2 দুগুণে 4 দুগুণে 8 দুগুণে 16, 16 থেকে 1 কাটা গেলে এটা হবে 15, তাহলে এটা হবে 4 5 20, 4, এটা হবে হলো 6, রেজাল্টটা হবে হলো আমাদের 60। এবং তুমি ম্যানুয়াল এটা যোগ করলে তুমি দেখবে 60 পাচ্ছ। এভাবে আমরা এই সূত্রটা ইউজ করতে পারি। একই কাজ হবে আমাদের নিচের ক্ষেত্রেও। সেক্ষেত্রে কি হবে, যদি আমাদের আর এর ভ্যালুটা 1-এর চেয়ে ছোট হতো, সেক্ষেত্রে আমরা এইখানে শুধু 1টা আগে লিখতাম, আর আর এর ভ্যালুটা আমাদের পরে লিখে অ্যান্সারটা বের করতাম। এভাবে আমরা গুণোত্তর ধারার আমরা যোগফল এবং তমপদটা বের করতে পারি। গুণোত্তর ধারা আমরা যোগফল আর তমপদ বের করা শিখলাম। তমপদটা এই অসীম গুণোত্তর ধারা, অসীম কখন আসবে, যখনই আমাদের শেষে ডট থাকবে, এর এন্ডিংটা জানি না, শুরুটা জানি শেষটা জানি না, মানে এটা কতক্ষণ চলবে সেটা আমরা শিওর না, সেই ম্যাথটাকে বলবো আমরা অসীম গুণোত্তর ধারা। তমপদের সূত্রটা সেমই থাকবে। এখন এখানে যোগফলটা কত হবে, এই যোগফলের নির্ণয়ের জন্য আমাকে যে সূত্রটা ইউজ করতে হবে সেটা হলো S ইনফিনিটি সমান a ডিভাইডেড 1 মাইনাস আর। এই সূত্রটা একেবারে ছোট একটা সূত্র, জাস্ট আমাদের a ডিভাইডেড 1 মাইনাস আর, এই সূত্রটা আমরা ইউজ করব। এটা হলো যোগফল নির্ণয় করা সূত্র। কিন্তু এর আগে আরও কিছু কথা বলে রাখা হয়েছে এখানে, যে যদি এই মডুলাস অফ আর, যে আর এর ভ্যালুটা আছে, এই ভ্যালুটা যদি আমাদের মডুলাস অফ আর বলতে বোঝায়
মডুলাস অফ আর একের থেকে ছোট বলতে বোঝায় -1 থেকে শুরু করবে আর আমাদের +1 থেকে ছোট হবে। এইটা যদি হয় এই টাইপের ক্ষেত্রে আমাদের তাহলে যোগফলের সূত্রটা কি হবে, এস ইনফিনিটি সমান a ডিভাইডেড 1 - r। ওরা কিন্তু শর্ত দিয়ে নিল যে এই ম্যাথটা করা যাবে শুধুমাত্র আর এর ভ্যালুটা যদি আমাদের -1 থেকে বড় হয় এবং +1 থেকে ছোট হয়। এটা তোমরা জাস্ট মুখস্থ করে রাখতে পারো, বাট যদি ক্লিয়ারলি বুঝতে চাও ব্যাপারটা আসলে এরকম। অসীম ধারা বলতে বোঝাচ্ছে ধরো এইটা আমাদের কোন একটা আয়তক্ষেত্র হোক বা স্কোয়ার হোক কিছু একটা আছে, এটাকে আমরা প্রথমে অর্ধেক করলাম, এবার যে অর্ধেক আছে তাকে আবার অর্ধেক করলাম, তাকে আবার আরো অর্ধেক করলাম, এটাকে আরো অর্ধেক করলাম, আবার অর্ধেক করলাম, আবার অর্ধেক করলাম, আবার অর্ধেক করলাম, আবার অর্ধেক করলাম। আমার কলমে যতটুকু করা যায় এইটুকুই করলাম, এর বেশি আর আমার তো করলে এখন কালেগুলা মিশাই যাবে। এই ইনফিনিটি যেটা আছে, ইনফিনিটি বলতে বোঝাচ্ছে কোনো একটা নির্ধারিত বস্তু এটা আমাদের অসীমবার আমরা টুকরা করছি। এখন যদি আমাদের ভাগ করাটা ঠিকঠাক থাকে তাহলে একটা বস্তুকে আমি যদি অনেকগুলো টুকরা করি, এখানে কোনো যান্ত্রিক ত্রুটি না হয়, কোনো ক্ষয় না হয়, তাহলে সেইগুলোকে জোড়া দিলে আবার আমরা টোটাল বস্তুটাই পাবো। তো এই অসীম ধারার যে আছে, অসীম ধারা যেটা আমরা যোগফল বের করব, এটা বলতে বোঝায় কোনো একটা সংখ্যা হোক বা বস্তু হোক সেটাকে আমরা অসীমবার ভাগ করছি, সেই ভাগফলের রেজাল্টটা কি হবে, সব যোগফল টোটালি আমাদের টোটালটা সমানই হবে। ধরে নিলাম যে আমার এই যে টোটালটা আছে এটা হলো ধরো 1000 বর্গমিটার কোনো একটা ল্যান্ড। 1000 বর্গমিটার ল্যান্ডকে যদি আমরা অসীম টুকরা করি এবং এই টুকরা করার সময় আমাদের কোনো প্রকার যান্ত্রিক ত্রুটি না হয়, ক্ষয় না হয়, ধুলাবালি উড়ে না যায়, তাহলে এই ল্যান্ডটাকে যদি আবার জোড়া লাগাই তাহলে টোটাল আমি ফাইনালি 100 বর্গমিটারে আমি পাবো। তো অসীম গুণোত্তর ধারা এটাই বোঝাচ্ছে কোনো একটা ধারা, ধরো এই ধারাটা আগের মতোই চিন্তা করি, আমাদের কি ছিল, আমাদের শুরুটা হলো 1000, তারপরে মনে করো এটার মতো না, আমি কাছাকাছি ধরে নিচ্ছি যে এটার তো এইটা, আচ্ছা এটাকে আমি ধরে নিই এটা 2000 বর্গমিটার, তার মানে এই শুরুটা কত ছিল, শুরুটা আমাদের 1000 মিটার ছিল, তো সেটা হলো 1000 মিটার। তাহলে এবার দ্বিতীয় যে টুকরাটা আছে, অর্থাৎ এই যে এত টুকরা, এই টুকরাকে যখন আবার অর্ধেক করলাম সেটা কত হয়ে গেল, 500 হয়ে গেল, তারপরে কত হলো 250 হয়ে গেল, তারপর এটা কত হবে, মেবি 125 হবে। এই যে এরকম করে চলতে থাকলো, এইরকম করে চলতে থাকলো, আমি যতগুলো টুকরাই না করি সবগুলো টুকরাকে যদি আবার একসাথে জোড়া দিয়ে দিই তাহলে দেখবো ফাইনালি 2000ই হয়ে যাচ্ছে। এই হলো অসীম গুণোত্তর ধারা। অসীম গুণোত্তর ধারা মানে একটা নির্দিষ্ট সংখ্যাকে আমরা অসীমবার টুকরা করছি, সেই সামেশনটা কি হবে, আমার যেটা দিয়ে শুরু করছি সেটাই, মানে যতগুলা টোটাল যোগফলটা। তো এইটাই বোঝাচ্ছে এস ইনফিনিটি সমান 1/r। এখন একটা জিনিস আমরা এটা তো বুঝলাম যে আমাদের এইটা দ্বারা কি বোঝাচ্ছে, এর বাইরেরটা যে আছে আমরা বলে দিলাম কোনো একটা ধারা যদি এই বৈশিষ্ট্যটা মেনে নেয় যে ওর ভাগফল আমাদের -1 চেয়ে বড় হবে আর +1 চেয়ে ছোট হবে, এইটাই যদি হয় তাহলে তবেই আমাদের এটা এই ম্যাথগুলো করা সম্ভব, তাছাড়া আমাদের করা সম্ভব না। এখন সেটা একটু ব্যাখ্যায় যাই। এর আগে তোমাকে বলছিলাম যে আমাদের ওই গুণোত্তর ধারার সময় যে একটা কথা, যে যদি আমাদের আর 1 চেয়ে বড় হয় আর 1 চেয়ে ছোট হয়, সেই কথাটার ব্যাখ্যা এখন একসাথে চলে আসবে। সেই ব্যাখ্যাটাই আমরা যদি অসীম গুণোত্তর ধারা, আমি অসীম গুণোত্তর ধারা ধরলাম যে একটা পদ আছে হলো আমাদের 4, একটা পদ আছে তারপরে 4 এর পরে 8, আর এর পরে হলো 16, এই যে পদটা আসছে এরপরে 32 এইটা আসলো, এই পদটার ক্ষেত্রেই এইটাকে যদি আমরা অসীমবার আমরা বৃদ্ধি করতে থাকি, অসীমবার এটা বৃদ্ধি করতে থাকি, তো এই অসীমবার যদি বৃদ্ধি করতে থাকি তাহলে এখন আমাদের এই পদটা কি হবে, অসীমবার বৃদ্ধি করার আগে এইবার অন্যভাবে চিন্তা করি। ধরো পদটা প্রথমে ছিল 4, তারপরে 4, তারপরে আমাদের 4, তারপরে আমাদের 4, এটাও গুণোত্তর ধারা। আমাদের গুণোত্তর ধারা কি হচ্ছে যে আমাদের 1 গুণ করে বৃদ্ধি পাইছে। তো 1 গুণ করে যদি বৃদ্ধি পায় তাহলে আমাদের সূত্র শিখছিলাম কি, 1 চেয়ে বড় হলে কি, 1 চেয়ে ছোট হলে কি। আর যদি এক্সাক্ট একই হয় তাহলে প্রথম পদ কত, n মানে 4, তাহলে এখানে পদ আছে কয়টা, 4টা, 4 দ্বারা গুণ করলে আমাদের শেষ হয়ে গেল। এইটা হলো 1 হলে। কিন্তু যদি 1 চেয়ে বড় হয়, ধরলাম 2 হয়েছে, তাহলে প্রথমটা 4, তারপরে 8, তারপরে 16, তারপরে 32, এরপরে কি হবে, এরপরে আরও বড় হবে, আরও বড় হবে, আরও বড় হবে। যদি এরকম ধীরে ধীরে বড়ই হয়, কোনো কিছু তো শেষ হয়ে যাচ্ছে না, তার মানে শেষ হচ্ছে না, তাহলে এখানে যদি 100টা পদের যোগফল যা হবে, 200টা পদ, 101 নাম্বার পদের যোগফল আরও বড় হবে। সেক্ষেত্রে আমরা এটার কোনো শেষ দেখতে পাই না, শেষ যেহেতু দেখতে পাই না তার মানে এটার আমাদের যোগফল বের করা যাবে না। আরও অন্যভাবে একটা চিন্তা করি, যে যদি আমাদের পদটা আসলো ধরো আমাদের 4, 4 এর পরে আসলো হলো 2, 2 এর পরে আসলো 1, 1 এর পরে আসলো হলো 0.5, 0.5 এর পরে আসলো হলো পয়েন্ট, এটা হলো 25, এরকম করে যখন হচ্ছে, এবার ধারাটা দেখতে কেমন লাগছে, যে আমাদের 4 হয়েছে, অর্ধেক হয়েছে, আরও অর্ধেক হয়েছে, আরও অর্ধেক হয়েছে, অর্ধেক হইতে 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 একটা সময় হয়তো এরকম আসতে পারে যে 0.00000000 ধরো 25 এরকম। অর্থাৎ এই
অঙ্কটা কোনো একটা সময় শূন্যের দিকে ধাবিত হচ্ছে, শূন্য হয়ে যাচ্ছে। যদিও গুণোত্তর ধারা এক্সাক্ট এই কথাটা বোঝায় না, বাট এই একের ছোট বড় বোঝানোর স্বার্থে আমি বোঝাচ্ছি। কোনো একটা সময় ধরে নিলাম শূন্য হয়ে গেল, অর্থাৎ এর কিন্তু একসময় এন্ডিংটা হবে, একটা সময় শেষ হয়ে যাবে। তাহলে এইটার আমাদের যোগ করা যাবে। এই একের চেয়ে ছোট হওয়া বা বড় হওয়ার মিনিং এইটা। কিন্তু যদি একের চেয়ে বড় হয়, দ্বিতীয় পদটাই যত বড় হচ্ছে, তৃতীয় পদটা আরও বড়, এরপরের পদটা আরও বড়, এর কখনো এন্ডিংই হবে না। আমি ধরে নিচ্ছি যখন ছোট হচ্ছে এর মানে হলো ছোট হতে 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 একসময় জিরো হবে, মানে একসময় ওর শেষটা হলো আর কি, শেষ, ও আর বৃদ্ধি পাবে না, ওর আর কোনো অস্তিত্ব নাই। তাহলে যার শুরু আর শেষ আছে শুধু সেটাই যোগ করা সম্ভব। তাহলে সেক্ষেত্রে আমরা এই বলতে পারি যেটা ধীরে ধীরে ছোট হয় সেই ম্যাথগুলো আমরা যোগ করতে পারি যদি শেষে আমাদের ডট ডট থাকে, অর্থাৎ আমাদের 4 + 2 প্লাস আমাদের 1 + 0.5, এই যে ম্যাথটা আছে এই ম্যাথটাকে আমরা যোগ করতে পারবো, কারণ এটা ধীরে ধীরে ছোট হয়েছে। কিন্তু এই টাইপের ম্যাথ আমরা কখনো যোগ করতে পারবো না, কারণ এর কোনো শেষ নাই, এটার শেষ উল্লেখ নাই। কিন্তু আমি জানি সামনের দিকে আগালে একটা না একটা সময় শেষ হবে। যদিও অ্যাকচুয়াল মিনিং হলো বিশাল একটা বস্তু আমরা আনলিমিটেড, বা একটা বস্তু আমরা আনলিমিটেড বা টুকরা করছি, কিন্তু টুকরাটা যখন এরকম হবে ধীরে ধীরে ছোট হবে, তখনই বোঝায় একটা বড় বস্তু আমি আনলিমিটেড বা টুকরা করছি। তাহলে দেখো একটা এরকম একটা বস্তু যদি আনলিমিটেড বা টুকরা করি, তো জোড়া দিলে তো সেই টোটাল এইটাই হবে। যদি এটা 1000 স্কোয়ার ফিট হয়, এটাকে বারবার টুকরা করলে সেই 1000 স্কোয়ার ফিটই হবে। তো আমি আনলিমিটেড পার্ট পর্যন্ত ভাঙলেও আমার এই রেজাল্ট আমি পাবো। রেজাল্টটা পাবো কি, যেটা নিয়ে আমি ভাঙা শুরু করছি ওইটাই রেজাল্ট পাবো। কিন্তু এইটা কি বোঝাচ্ছে, এটা বোঝাচ্ছে যে দ্বিতীয়টা বোঝাচ্ছে একটা বস্তু প্রথমে এতটুকু ছোট ছিল, এরপরে আবার এত বড় হলো, এরপরে আবার এত বড় হলো, এরপরে আবার এত বড় হলো, তারপরে আবার এত বড় হলো। তো যেটা দিনে দিনে বড়ই হচ্ছে ওটা তুমি যোগ করতে পারবে, এবং এর কোনো শেষ নাই। যার শেষ নাই তা তুমি যোগ করবে কিভাবে, ধীরে ধীরে আরো বড় হয়েছে। এটা কি একটা জিনিস অসংখ্যবার ভাঙছি, তাহলে তার যোগফল হবে কি টোটাল এইটা। আর এটা কি একটা জিনিস আমি ধীরে ধীরে বড় করতেছি, এবার আনলিমিটেড বার বড় করব মানে কি এর কোনো শেষ নাই, অস্তিত্ব শেষ হবে না, এটা যোগ করা সম্ভব না। সেটাই বোঝানো হয়েছে যে এই আর এর মান যদি একের চেয়ে ছোট হয় অথবা -1 এর চেয়ে বড় হয় তবেই আমরা ম্যাথটা করতে পারবো, না হলে আমরা ম্যাথটা করতে পারবো না। তাহলে অসীম গুণোত্তর ধারা ম্যাথটা শুরু করার আগে প্রথমে আমরা চেক করে নিব যে আর এর মানটা কি একের চেয়ে বড় না একের চেয়ে ছোট। একের চেয়ে যদি বড় হয় তাহলে আমরা অ্যান্সারে লিখে দিব এই ম্যাথটার আমার অ্যান্সার নাই, এই ম্যাথটা সমাধান করা সম্ভব না। এমসিকিউতে আসবে তখন এই টাইপের যে এর কোনো সমাধান নাই, এই অথবা এর অসংজ্ঞায়িত, অসীম, এই টাইপের কিছু একটা দিয়ে আমরা চলে আসবো। এই হলো আমাদের অনুক্রম বা ধারার মোটামুটি বেসিক আলোচনা। আশা করি এই আলোচনাগুলো তুমি বুঝতে পারছো, এবং এই আলোচনায় যতটুকু কথা আমরা আলোচনা করছি এইটুকুর উপর ভিত্তি করে আমরা আমাদের এই চ্যাপ্টারের সবগুলো ম্যাথ করতে পারবো। আপকামিং যে ম্যাথগুলো আসবে শুধু এই সূত্রগুলো আমরা ব্যবহার করে ম্যাথ সমাধান করার চেষ্টা করব, তোমরা নিজেরাও চেষ্টা করো। আর সেই আপকামিং পর্বগুলোতে তোমাদের স্বাগতম জানিয়ে আজকের মতো এখানেই শেষ। আল্লাহ হাফেজ।